তো ম্যানেজমেন্ট খুবই সহজ। ম্যানেজমেন্টটা হচ্ছে যে আমাদের এটাকে প্রথমে এক্সিশন করতে হবে। যে এক্সিশনটা সিস্টেম হচ্ছে এই দুইটারই একই, সেটা হচ্ছে যে ওয়াইড লোকাল এক্সিশন। মানে হচ্ছে যে আমাদের যতটুকু ক্যান্সার তার চাইতে আরো একটু এক্সট্রা ভালো চামড়া সহ এটা কেটে ফেলতে হবে। তো তো এখন আমরা প্রথমেই ওয়াইড লোকাল এক্সিশন কিন্তু করা যাবে না, কারণ আমরা তো জানি না যে এটা বেজাল সেল কার্সিনোমা নাকি স্কোয়ামা সেল কার্সিনোমা। তাহলে এটা আগে বলা হয়তো যে ওয়াইড লোকাল এক্সিশনই করে ফেলেন। তো রিসেন্ট গাইডলাইনে বলা হচ্ছে যে প্রথমে আপনাদের করতে হবে এক্সিশনাল বায়োপসি। তার মানে প্রথমে যতটুকু ক্যান্সার কিংবা টিউমার ততটুকু কাটতে হবে, কাটার পরে এইটুকু জায়গাকে এবার বায়োপসিতে পাঠাইতে হবে। বায়োপসি হয়ে গেল, বায়োপসি এবার বললো এটা বেজাল সেল কার্সিনোমা, তখন বেজাল সেল কার্সিনোমাতে এই যে 0.5 এক্সটা কাটতে হয়, ওই লোক, এই লোকের কিন্তু আপনি সেলাই করেন নাই, এরপর এক্সটা আবার একটু 0.5 কেটে নিলে, তার মানে এটা দুইটা স্টেজে ওয়াইড লোকাল এক্সিশন হয়ে গেল। অন্যদিকে স্কোয়ামা সেল কার্সিনোমাতে আরেকটু বেশি কাটতে হয়, 1 থেকে 2 সেন্টিমিটার মতো, তাহলে আপনি এর ক্ষেত্রে আরেকটু বেশি কেটে ফেললেন। বোঝা গেল? তাহলে বেজাল সেল কার্সিনোমা এবং স্কোয়ামা সেল কার্সিনোমার হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, কিভাবে আমরা ডায়াগনোসিসে পৌঁছাবো এবং কতটুকু কি অপারেশন করতে হবে, পুরোটাই বোঝা গেল। তো এই দুইটা যেহেতু অলমোস্ট একই, এই কারণে দুইটাকে একই একই সাথেই ম্যানেজমেন্ট করা হয়। আচ্ছা, এরপর আমাদের কথা হচ্ছে যে দুইটা রোগ আছে যেগুলো আসলে স্কোয়ামাস সেল কার্সিনোমা না, কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমার একদমই রিজেম্বল করে। একটা হচ্ছে অ্যাক্টিনিক কেরাটোসিস, যেখানে হচ্ছে যে আমাদের স্কিনটা তো আসলে অনেক মোটা, যদি দেখা এটা আসলে একদম স্কোয়ামাস সেল কার্সিনোমার একদম শুরুর লেভেল, যে জাস্ট একদম শুধুমাত্র এপিডার্মিসটা ইনভলভ হয়েছে, তখন এরকম এবড়ো থেবড়ো একটা আসলে কেরাটোটিক একটা প্যাচ টাইপের আসে, এটাকেই বলে অ্যাক্টিনিক কেরাটোসিস। আর আস্তে আস্তে যদি আমাদের এই ক্যান্সারটা দেখা যাচ্ছে এপিডার্মিসকে ইনভলভ করছে, ডার্মিসকে ইনভলভ করছে, কিন্তু ইনভেশন টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার হয় নাই, যেটা আমাদের ক্যান্সারের একটা হলমার্ক ক্যারেক্টারিস্টিক্স। তার মানে একটুর জন্য সে স্কোয়ামাস সেল কার্সিনোমা হইতে পারে নাই, তার মানে সে শিশু ক্যান্সার, সেটাকে বলে স্কোয়ামাস সেল কার্সিনোমা ইন শিশু। এই শিশু ক্যান্সারের আরেকটা নাম হচ্ছে বাউয়েন্স ডিজিজ। তার মানে এটা আসলে স্কিনের ফুল থিকনেসকে ধরছে, কিন্তু ফুল থিকনেসের চাইতে মানে স্কিনের চাইতে আর একটু ক্রস করতে পারে নাই। ম্যালিগনেন্ট হইতে হলে অবশ্যই আপনাকে যেই অর্গানটাতে আপনি ধরছেন সেখান থেকে সারাউন্ডিং ইনভেশন করতে হবে। ওই পুরাটা ধরছে কিন্তু ইনভেশন করতে পারে না, তাহলে সেটাকে বলে বাউন্স ডিজিজ। এটাও বোঝা হয়ে গেল। এরপরে আমাদের লাস্ট হচ্ছে যে আমাদের ম্যালিগনেন্ট মেলানোমা করে আমরা ছোটখাটো পরে ক্লাস শেষ। ম্যালিগনেন্ট মেলানোমা আমাদের কি? ম্যালিগনেন্ট মেলানোমা হচ্ছে যে আমাদের চামড়ারই একটা ক্যান্সার, স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং বেসাল সেল কার্সিনোমার মতো, শুধু এর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এই বাকিগুলা তৈরি হয় আমাদের নর্মাল সেল থেকে, আর ম্যালিগনেন্ট মেলানোমা তৈরি হয় মেলানোমা সেল থেকে কিংবা মেলানোসাইট থেকে। তো মেলানোসাইট থেকে তো কিছুক্ষণ আগে আমাদের মেলানোসাইটিক নিভাস তৈরি হয় বলে আমরা জানলাম। তো মেলানোসাইটিক নিভাস যদি এরকম কয়েকটা উল্টাপাল্টা ক্যারেক্টারিস্টিক শো করে, এটা হচ্ছে হঠাৎ করে যদি তার শেপ চেঞ্জ হয়ে যায়, তার সাইজ চেঞ্জ হয়ে যায় এবং তার উল্টাপাল্টা কালার শো করে, মানে পুরাটাই কালো না থেকে এখানে হঠাৎ করে এতদিন পুরাটাই কালো ছিল, হঠাৎ করে এখানে একটু লাল, এখানে একটু নীল, এখানে একটু বেশি কালো, এখানে একটু গ্রে কালার, এরকম যদি আসে, তাহলে তখন আমাদের ম্যালিগন্যান্ট মেলানোমা ধরে নিতে হবে, এবং এইগুলো হচ্ছে মেইন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এছাড়া আরও কিছু আছে যে দেখা যাচ্ছে এগুলোর কিছুই হয় নাই, বা একটা তিল 6 সেন্টিমিটারের বড় হয়ে গেছে, কিংবা আশেপাশে একটু লাল হয়ে গেছে, কিংবা একটু উজিং হচ্ছে, সেগুলোও কিন্তু মাইনর ক্রাইটেরিয়া অফ ম্যালিগন্যান্ট মেলানোমা। তো অন্যান্য স্কিন টিউমার থেকে ম্যালিগন্যান্ট মেলানোমা একদমই আলাদা। এর কারণ হচ্ছে যে ম্যালিগন্যান্ট মেলানোমা একটা বদ অভ্যাস হচ্ছে ও শুধু চামড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, খুবই ম্যাসিভ, মানে মোস্ট অফ দ্য কেসেসে ম্যালিগন্যান্ট মেলানোমা লিম্ফ নোডে, ধারের কাছে লিম্ফ নোডে ছড়ায়। এই কারণে আমরা যেরকম যে ব্রেস্টের অপারেশনের সময় এক্সিলারি ক্লিয়ারেন্স করতে হয় না, ঠিক সেরকম ম্যালিগন্যান্ট মেলানোমা হচ্ছে সেকেন্ড আরেকটা ডিজিজ, যেখানে আমাদের এই মেন জায়গাটার মানে ব্রেস্টের পরই সেকেন্ড আরেকটা ডিজিজ, যেখানে অপারেশন তো ওই জায়গার করতে হয়ই, এর সাথে অত্র এলাকায়
যেখানে যে লিম্ফেটিক গ্রুপ আছে ওই গ্রুপটারও অপারেশন করে ফেলাই দিতে হয়। তো এই কারণে ম্যালিগন্যান্ট মেলানোমার ট্রিটমেন্ট অনেক ভেজাল। তো এই কারণে আমাদের ম্যালিগন্যান্ট মেলানোমাতে আমাদের এটা হচ্ছে এক হচ্ছে যে এই ভেজাল আমাদের মাথায় রাখতে হবে যে লিম্ফ নোড ক্লিয়ারেন্স করতে হয়, আর দুই হচ্ছে যে আমাদের ম্যালিগন্যান্ট মেলানোমার যে আমরা প্রথমে এই ক্যান্সারটা যে কাটবো এই কাটাটাও যে আমরা ওই যে স্কোয়ামাস সেল কার্সিনোমা যেরকম ফিক্সড একটা 1 সেন্টিমিটার কি 2 সেন্টিমিটার একটা রিম ধরে ফেলাই দিলাম, ম্যালিগন্যান্ট মেলানোমার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অত সহজ না। তাহলে কঠিনটা কি, সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা কতখানি মোটা, মোটা মানে এই যে থিক, এই যে এপিডার্মিস থেকে শুরু করে আমরা তো জানি চামড়া, প্রথমে এপিডার্মিস, এই যে এইটুকু হচ্ছে এপিডার্মিস, তারপরে এটুকু হচ্ছে ডার্মিস, তারপরে সাবকিউটেনাস টিস্যু। তো কতটুকু সে ভেদ করছে এইটার উপর ভিত্তি করে আমরা 4-5 ধরে কতটুকু ফেলাবো এটা নির্ভর করে। তো এই যে কত মোটা ম্যালিগন্যান্ট মেলানোমা, এটাকে বলা হচ্ছে ব্রেস্ট লো থিকনেস। এইটা খুব মুখস্থ করতে হয় এই চার্টটা, যে কতটুকু ক্যান্সার থিক এবং কতটুকু ফেলাইতে হয়। তাহলে ম্যালিগন্যান্ট মেলানোমার ট্রিটমেন্টটা কি থাকলো, যে আমাদের একটা ম্যালিগন্যান্ট মেলানোমায় যে এরকম মেজর কিংবা মাইনর ক্রাইটেরিয়া দেখে মনে হলো ম্যালিগন্যান্ট মেলানোমা, আমরা প্রথমে শুধুমাত্র মেলানোমার টুকু ফেলাবো যেটাকে বলে এক্সিশনাল বায়োপসি। তারপরে আমরা এটাকে বায়োপসি করতে দিব, বায়োপসিতে সে আমাদের কনফার্ম করবে এটা মেলানোমা এবং সে আমাদের ব্রেস্ট লো থিকনেসটাও বলে দিবে। এরপরে পরবর্তী অপারেশনে আমরা জেনে গেলাম ম্যালিগন্যান্ট মেলানোমা এটা, তার মানে আমাদের মাথায় আছে যে ব্রেস্ট লো থিকনেসের উপর ভিত্তি করে চারপাশে আর একটু ফেলাইতে হবে, প্লাস আগের দুইটা ক্যান্সারে আমরা যে কাজটা করি নাই সেটা হচ্ছে লিম্ফ নোড ডিসেকশন করতে হবে। ব্রেস্টে যেরকম এক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন করি ঠিক সেইভাবে আমাদের ধরেন পায়ে যদি ম্যালিগন্যান্ট মেলানোমা হয় ইনগুইনাল লিম্ফ নোড ডিসেকশন করতে হবে, হাতে যদি ম্যালিগন্যান্ট মেলানোমা হয় আমাদের এক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন করতে হবে। বুঝা গেছে? ওনার এই কারণেই স্কিন ক্যান্সারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মেলানোমা আর হচ্ছে নন মেলানোমা। বোঝা গেল? শেষ। তাহলে আমাদের স্কিনের ক্যান্সার ট্যান্সার হয়ে গেলে এরপরে আমাদের ছোটখাটো কয়েকটা ডিজিজ আছে যেটা আবারও আমাদের শুধুমাত্র ওই কিছু কিওয়ার্ড জেনে নিলেই হবে। এক হচ্ছে আমাদের কাপোসি সার্কোমা, এটা যদিও আমাদের স্কিনে আমাদের বলেন আপু। হ্যাঁ, এটা যদি হচ্ছে বড় একটা লেখা হয় আমরা তো অনেকখানি জায়গাতে ঢুকতে পেরে যাবো, পরবর্তীতে ওখানে কিভাবে ফ্ল্যাট হচ্ছে যদি হচ্ছে স্কিনটাকে মানে আগের মতো আসে। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের প্লাস্টিক সার্জারির একটা টপিক, তার শর্টকাটে আমি বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের প্লাস্টিক সার্জারিতে রিকনস্ট্রাকটিভ ল্যাডার বলে একটা জিনিস আছে। এটা মানে হচ্ছে যে আপনি ধরেন এই যে এখানে একটা কাপোসি সার্কোমা আছে, আমি এই জায়গাতে কেটে ফেলাই দিলাম, এখন এই জায়গাটা একটু ঢাকতে হবে। তো এটা ঢাকার জন্য সিস্টেম হচ্ছে আমরা ওই যে WHO পেন ল্যাডার আছে না, যে সবচেয়ে সহজ থেকে সবচেয়ে হাই পাওয়ারে যাওয়া, ঠিক সেরকম রিকনস্ট্রাকটিভ ল্যাডারেও বলা আছে যে কি যে একটা উন্ড কাভার করার জন্য সহজ থেকে কঠিন অনেকগুলা ভাবেই একটা উন্ড কাভার করা যায়। সবচেয়ে সহজ হচ্ছে সেলাই না করে ফেলায় রাখলাম, সেকেন্ডারি। এর চাইতে কঠিন হচ্ছে সেলাই করলাম, প্রাইমারি ক্লোজার। এর চাইতে কঠিন হচ্ছে স্কিন গ্রাফটিং করলাম। এর চাইতে কঠিন হচ্ছে ফ্ল্যাপ করলাম, সে ফ্ল্যাপের মধ্যেও লোকাল ফ্ল্যাপ আছে, একটা হচ্ছে লোকাল ফ্ল্যাপ। এর চাইতে কঠিন হচ্ছে যে শরীরের একদম হাত থেকে একটা ফ্ল্যাপ এনে মাথায় লাগাই নিলাম, তার মানে ডিস্টেন্ট কিংবা ফ্রি ফ্ল্যাপ। বোঝা গেছে? তো এই যে একটা ধাপের পর একটা ধাপে আমরা আস্তে 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 কঠিনের দিকে আগাচ্ছি, এটাকে বলে রিকনস্ট্রাকটিভ ল্যাডার। তো এটা হচ্ছে সিস্টেম, আপনি শরীরের কোনো একটা জায়গাতে আপনি ধরেন এরকম ওয়াইড লোকাল এক্সিশন করলেন, করার পরে কিছুক্ষণ ওই হা হয়ে আছে যে জায়গাটা, ওই জায়গাটা থেকে আপনার কিছুক্ষণ হা করে তাকায় থাকতে হবে। তাকায় থাকে আপনি মনের মধ্যে চিন্তা করবেন যে আমি এই যে সহজ থেকে কঠিনের মধ্যে কোনটা দিয়ে আপনি পারবেন না, চিন্তা করবেন। আচ্ছা, এটা কি ফেলা রাখলে শুকায় যাবে? যাবে না। আচ্ছা ঠিক আছে, এটা কি টেনে টেনে সেলাই করতে পারবো? পারবো না। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি স্কিন গ্রাফট করে সেলাই করতে পারবো? স্কিন গ্রাফট করলে তো অনেক বেশি হয়ে যাবে, কিংবা স্কিন গ্রাফট করতে গেলে সমস্যা। আচ্ছা বাদলাম, এটাকে আমি এই যে মাথায় করলাম, তার মানে মুখেরই কোনো একটা ফ্ল্যাপ টেনে এনে কাভার করতে পারবো? পারবো না। আচ্ছা তাইলে আমি একটা কাজ করবো, একটা হাত থেকে একটা ফ্ল্যাপ এনে আমি মাথা ঢেকে দিব। এইভাবে সহজ থেকে কঠিনের দিকে চিন্তা করে করে রিকনস্ট্রাকটিভ ল্যাডার মেনে একটা স্কিন ক্যান্সার এক্সিশন করার পরে এটা কভার করতে হয়। বোঝা গেছে? কোশ্চেনের উত্তর কি পেয়েছেন? ওকে। তো তারপরে আমাদের ছোটখাটো ক্যান্সারের মধ্যে কাপোসি সার্কোমা, যদি এটা একটা অ্যাকচুয়ালি
দেখতে স্কিন ক্যান্সার মনে হয়, কিন্তু এটা স্কিন ক্যান্সার না। এটা হচ্ছে আমাদের স্কিনের মধ্যে যে ব্লাড ভেসেল থাকে কিংবা লিমফ্যাটিক্স থাকে, এটা একটা ক্যান্সার। এই জন্য এটা জানতে হবে যে এটা হচ্ছে ভাস্কুলার এবং লিমফ্যাটিক এন্ডোথেলিয়ামের ক্যান্সার। এটা দেখতে মনে হয় যে এরকম পার্পল, একদম এই পার্পল নোডিউল, এই কথাটা যদি থাকে একদম কাপোসি সার্কোমা। আর আরেকটা কথা যদি থাকে তাহলে কোনো কথাই নেই, সেই কথাটা হচ্ছে এইচআইভি। এটা সাধারণত ইমিউনো কম্প্রোমাইজ মানুষদের, বিশেষ করে এইচআইভি পেশেন্টদের একটা হলমার্ক সাইন রোগ। ঠিক আছে, কাপুসি সার্কোমা পড়া হয়ে গেল। এগুলো এইভাবে আসে যে একটা সিনারি এইচআইভি রোগীর এরকম পার্পল একটা নোডিউল হয়েছে, এখন একটা ডায়াগনোসিস কি। এটা আপনারা এত চিন্তা করবেন না, শুধু চোখের মধ্যে যদি এইচআইভি কথাটা আটকায় যায়, চোখের মধ্যে যদি ইমিউনো সাপ্রেস কথাটা আটকায় যায়, চোখের মধ্যে যদি পার্পল কথাটা আটকায় যায়, আর কিচ্ছু করার দরকার নেই। এরপরে আরেকটা আছে যে ডার্মাটাইট, এই যে কিছু কিছু খুব জটিল জটিল নাম আছে বুঝছেন, এগুলা খুব সহজে চিন্তা করা যায়। দেখেন, মনে রাখবেন, ডার্মাটাইটিস হারপেটিফর্মিস। আমরা যে হারপিস আছে না, হারপিস সিমপ্লেক্স, তো হারপিসের মতোই একটা রোগ আছে, সেটা হচ্ছে হারপেটিফর্মিস। মানে হারপিসের মতোই ফর্ম, কিন্তু হারপিস না। এটা কি, সেটা হচ্ছে যে সিলিয়াক ডিজিজ পড়ছি না আমরা, ওই যে গ্লুটেন এন্টেরোপ্যাথি, গ্লুটেন খাইলে ওইটার বিরুদ্ধে ইনফ্লামেশন হয়ে আমাদের কি জানি জেজুনাম টেজুনামে কিছু ইনফ্লামেশন হয়, তখন হজম হয় না। তো ওই সিলিয়াক ডিজিজে হইলে আমাদের সিলিয়াক ডিজিজে তো পেটে তো সমস্যা আছেই, ওর সাথে চামড়াতেও একটি ইনফ্লামেটরি রিয়াকশনের কারণে ছোট 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 হারপিসের মতো রিয়াকশন হয়। এটাকেই বলে ডার্মাটাইটিস হারপিটিফর্মিস। এইটুকু জানলেই হবে, আর কিছু জানতে হবে। একটা রোগ আছে পায়োজেনিক গ্র্যানুলোমা। সেটা হচ্ছে যে এটারও কিছু, যে আমাদের শরীরের কোনো কোনো জায়গায় যে এমন হইতে পারে যে আপনি একটা কাজ করতে যেয়ে ছোট্ট একটা গুতা খাইছেন, আঙ্গুলে একটা কাটার গুতা। তো ভাবলাম যে কাটার গুতা খাইছেন সেরে যাবে, তো হঠাৎ করে এখানে বিশাল বড় একটা গ্র্যানুলেশন টিস্যু তৈরি হয়ে গেছে। এটাই পায়োজেনিক গ্র্যানুলোমা। তো এটা নামটা শুনে পায়োজেনিক মনে হচ্ছে না পুস্টুজ অনেক কিছু থাকবে। এটা আসলে একটা মিসনোমার, বেলিয়ান লাভই লেখা আছে, নামটা একটু ভুল করে লিখছে, আসলে এটা কিছুই না। তো এইটা আপনার এই সিনারিওতে একদম এইভাবেই থাকবে যে কোনো একটা ট্রমার হিস্ট্রি দিবে, তারপর বলবে যে ট্রমার পরে যে জায়গাতে ট্রমা হয়েছে এরপরে একটা গ্র্যানুলেশন টিস্যু তৈরি হয়ে গেছে। তো তাহলে এই রোগটির নাম কি? এই রোগটির নাম পায়োজেনিক গ্র্যানুলোমা। তো এটা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে যে এটা আপনি একদম একটা চাকু দিয়ে চেঁচে ফেলতে পারেন এই গ্র্যানুলেশন টিস্যুটা, কিংবা আপনি ডায়াথার্মি দিয়ে এটা পুড়াই দিতে পারেন। শেষ। এতটুকু জানলেই হচ্ছে যে পায়োজেনিক গ্র্যানুলোমা, যে কোনো একটা আঘাতের পরে ওই জায়গাটা সেরে না যায়, ফট করে এখানে অনেকগুলো গ্র্যানুলেশন টিস্যু হয়। তা আপনার সিনারিওতে একটা ট্রমা অবশ্যই থাকবে, আর গ্র্যানুলেশন টিস্যু, এই কথাটা লেখা থাকবে। আর একটা রোগ আছে স্কিন ডিজিজ, সেটা হচ্ছে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। মানে চামড়ার মধ্যে কোনো একটা জায়গায় যদি নিগ্রোদের মতো হয়ে যায়, নিগ্রোদের মতো কালো ঠিক একটা যদি হয়ে যায়, এটাই অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। এটা কোথায় হয়? এটা সাধারণত বিভিন্ন চামড়ার ভাঁজে, তার মানে গলার ভাঁজ, তারপরে হচ্ছে যে বগল, তারপর হচ্ছে নাভি, তারপরে কুচকি, গ্রোইন ফোর, এগুলাতে। এটা কাদের হয়? বলা হচ্ছে মোস্ট কমন বিনাইন কজ হচ্ছে যে আমাদের যাদের কারোর যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স যে শুধু আমাদের ডায়াবেটিস রোগীদেরই থাকে তা কিন্তু না। ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে যে কোনো মোটা মানুষ, দেখবেন যে যারা মোটা মানুষ অনেক, যারা অনেক বেশি হাঁসফাঁস করে মোটা, তাদের কিন্তু এই জিনিস গলায় ঘাড় এরকম কালো কালো হয়ে যায়। কারণ হচ্ছে মোটা মানুষের ওই যে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, তখন এরকম। এছাড়া এটা তো ভালো, এটা হলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আর একটা খুব খারাপ রোগ এটা হয়, অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স কিন্তু ক্যান্সারেরও একটা লক্ষণ। সেটা বিশেষ করে আমাদের স্টোমাক ক্যান্সারে হয়, তখন এটার একটা স্পেশাল নাম হয়ে যায় অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স ম্যালিগনা। এরপরে একটা রোগ আছে, সেটা হচ্ছে যে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। এটা কি? সেটা হচ্ছে যে আমাদের আগেটা ছিল একটু ভেজালে, যে পায়োজেনিক গ্র্যানুলোমা, মনে রাখবেন এই গ্র্যানুলোশন টিস্যু টাইপের, এই জন্য পায়োজেনিক গ্র্যানুলোমা। আর এটা হচ্ছে গ্যাংগ্রিনোসাম, মানে গ্যাংগ্রিন হয়ে গেছে। তো এটা আসলে দেখতে মনে হবে যে কি, আসলে স্পেসিফিক ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের, ক্রনস ডিজিজ কিংবা আলসারেটিভ কোলাইটিস রোগীদের এটা যেখানে স্টোমা করবেন, স্টোমার চারপাশে স্কিন হচ্ছে গ্যাংগ্রিন হয়ে এই ধরনের
ছ্যাবড়ানো মার্কারটা কেমন জানি সোর হয়ে যায়, তো এটাকেই বলে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। এবং এটা এই যে একদম ইনফ্লামেটরি বাউল ডিজিজের একটা সাইন। তো যদি আপনার একটা দেয়া থাকে যে একটা ক্রনিক ডিজিজের রোগীর গাট আপনি রিসেকশন করলেন, স্টোমা করে দিলেন, কয়েকদিন পর দেখলেন যেখানে স্টোমা চারপাশে লাল হয়ে গেছে, তাহলে নিচের কোন রোগটির নাম কি? জাস্ট আপনি যদি মাথার মধ্যে এটা গেঁথে ফেলেন যে ইনফ্লামেটরি বাউল ডিজিজের রোগীদের চামড়া স্টোমা কিংবা এমনি কোনো জায়গায় যদি এরকম আলসারেশন হয়, এটাকেই পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম বলে। শেষ। এরপরে হচ্ছে যে একটা রোগ আছে যেটা আমি জীবনের চোখের সামনে দেখি না এবং জীবনে নামও শুনি নাই, সেটা হচ্ছে কেরাটো একান্থোমা। সেটা আসলে কি? কারোর কারোর একটা স্পেসিফিক একটা রোগ হয়, হঠাৎ করে চামড়ার মধ্যে এরকম ডোম শেপ এরকম পুটলা মতো হয়ে যায়, এবং এটার আবার একটু কনফিউজিং ভাবে চামড়া এরকম পাং টাম টাইপও থাকে, যেটা হচ্ছে সিবাসিয়াস সিস্টার। কিন্তু সিবাসিয়াস সিস্টার তো আবার ডোম শেপ হয় না, এটা একটা ফ্যাক্টর। তো যদি তিনটা কথা থাকে যে হঠাৎ করে একটা রোগীর ডোম শেপ একটা লেশন হয়েছে, উপরে একটা পিট অফ কেরাটিন আছে, এবং এটা খুব ঝড়ের